হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের 10টা মিক্স জিকে কোশ্চেন করাবো যেগুলো যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা দেখতে পারো এখন বর্তমানে এনটিপিসি পরীক্ষা চলছে, গ্রুপ ডি কিছু দিনের মধ্যে আসছে। তো গ্রুপ ডির জন্য অলসো ইম্পর্টেন্ট, এনটিপিসি, সিজিএল, এমডিএস প্রত্যেকটা স্টেট এক্সামের জন্য এই 10টা জিকে খুবই ইম্পর্টেন্ট। এই 10টা জিকেতে আমি 10টা জিকে করাবো না, এখানে যতগুলো চারটে অপশন আছে এই চারটে অপশনকে অ্যানালিসিস করবো এবং ওই রেসপেক্টে আরো কি কি কোশ্চেন হতে পারে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো সেই হিসাবে এইটা শুধু 10টা কোশ্চেন হবে না, প্রায় এই ভিডিও থেকে তোমরা অনেক অনেক তথ্য জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। তো চলো দেখা যাক এই ভিডিওটা। আর এরকমই আমি এই 10টা ইম্পর্টেন্ট জিকে নিয়ে টোটাল 100টা ভিডিও এখানে আপলোড করে দেবো, তাহলে কত হলো টোটাল আমাদের 1000টা জিকে সিরিজ তৈরি হয়ে গেল। তো এই 1000টা জিকে সিরিজের একটা প্লেলিস্ট আমি তৈরি করে দেবো, একটা প্লেলিস্ট তৈরি করে দেবো। এই প্লেলিস্ট থেকে তোমরা এই জিকে গুলোকে পড়তে পারবে এবং যে কোনো পরীক্ষার জন্য জিকে কমন এইখান থেকে আসবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি তোমরা প্রিপারেশন করো ভালো করে, এই যে কোনো এক্সামের এই জিকে এটার মধ্যে থেকে আসবে। তো চলো শুরু করা যাক। বলে রাখি তার আগে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের এই ভিডিও এবং অন্যান্য যতগুলো ভিডিও আছে পারলে যেগুলো দেখো তোমাদের সুবিধা হবে এবং একটা লাইক করে দিও। তো চলো কিছু কথা বলে রাখি, যেমন আমাদের এই যে চ্যানেলের তোমরা যদি ভিডিও সেকশনে গিয়ে প্লেলিস্ট সেকশনটা যদি যাও তোমরা দেখবে আমাদের এখানে অনেক প্লেলিস্ট আছে। তার মধ্যে একটা সুন্দর একটা প্লেলিস্টে ম্যাথের জন্য বেস্ট বেস্ট প্লেলিস্ট হতে চলেছে ম্যাথ সেকশনে। এখানে কম্পারেটিভ ম্যাথের যত রকম ম্যাথের টাইপ হতে পারে আমি এখানে করাবো। যেমন এখন শুধু পার্সেন্টেজের চারটে আপলোড হয়েছে, এরকম প্রত্যেকটা প্রায় 100টা ভিডিও এখানেও আপলোড হবে। তোমরা ম্যাথের জন্য এটাকে বেস্ট বেস্ট টু বেস্ট ভাবতে পারো। ওকে, তো চলো তোমরা এটাকেও দেখতে পারো। তো এই প্লেলিস্ট এভাবে তোমরা খুলতে পারো, দেখে নিতে পারো। আর আমাদের একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অ্যাড হয়ে যেতে পারো, এখানে অনেক প্রায় মেম্বার আছে। তো এই যে ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে গিয়ে অ্যাড হয়ে যেতে পারো। এই ভিডিওটা যেটা পড়াবো তার 10টার যে জিকে থাকবে তার পিডিএফটা কিন্তু এখানে পোস্ট করি আমরা, এই গ্রুপটাতে জেনারেলি পোস্ট করে দেওয়া হয়। তো চলো দেখা যাক আজকে স্টার্ট করা। দেখো এখানে বুকটা সম্পর্কে দেওয়া আছে, তোমরা যুক্ত হয়ে তাহলেই হবে। প্রথম কোশ্চেন আজকে, ভারতে কোন কোন অঞ্চলে উষ্ণমণ্ডলীয় চিরসবুজ বন পাওয়া যায়, অর্থাৎ ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট। প্রথম কথা বলে রাখি, ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট হচ্ছে আমাদের ফরেস্টগুলোর মধ্যে একটা, অনেক রকম যে ফরেস্ট পাওয়া যায় তার মধ্যে একটা টাইপ। এটা যেখানে বৃষ্টিপাত বেশি হয়, যেখানে 200 সেমির ওপর বৃষ্টিপাত হয়, 200 সেমি বৃষ্টিপাত হয়, সেখানে এই বনগুলো দেখতে পাওয়া যায়। তো এটা পশ্চিমঘাট পর্বতমালা, পশ্চিমঘাট পর্বতমালা। ভারতের যদি দক্ষিণের ম্যাপটার দিকে তাকাই, তো ভারতের দক্ষিণ দিকটা কিছুটা এরকম। তো এই দিকটাকে যেহেতু ওয়েস্টার্ন পার্ট, তো পশ্চিমঘাট পর্বতমালা বলা হয়। আর এদিকে যে পর্বতমালাগুলোকে এটা ইস্টার্ন ঘাট অর্থাৎ পূর্বঘাট পর্বতমালা বলা হয়। চলো এরপরে কিছু কোশ্চেন আমাদের এখানে দেখে নেওয়া যায়। তো এখানে উষ্ণমন্ডলীয় যে সকল প্রদেশ সেই সব অঞ্চলে পাওয়া যায় যেখানে প্রচুর বৃষ্টিপাত হয়। আমি আগেও বলেছি প্রচুর বৃষ্টিপাত হয় এবং উচ্চ তাপমাত্রা থাকে। কত বছরে 200 সেন্টিমিটার বেশি বৃষ্টিপাত হয়, তখন এই গাছগুলো দেখতে পাওয়া যায়। পশ্চিমঘাট আমি আগেই বলছি, ভারতের যে এই এই যে পার্টটা এখানে এই যে পশ্চিমঘাট পর্বতমালা, তো এখানে কোন কোন রাজ্য আছে, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু ইত্যাদি রাজ্যগুলো আছে। এই অঞ্চলে কি কিছু কিছু নদী বয়, যেমন গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এত মনে রাখার দরকার নেই। এই এটা মনে রাখবে যে এই 2012 সালে এই পশ্চিমঘাট পর্বতমালাটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে অ্যাওয়ার্ড হয়েছিল। এবং এই পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাই নদী। এটা কোথায় আছে, তামিলনাড়ুতে। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, এবং পশ্চিমঘাট পর্বতটা কোথায়, দক্ষিণ ভারতে। তা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে পশ্চিম ঘাট, আর এটা কি পূর্বঘাট, ওয়েস্টার্ন ঘাট আর ইস্টার্ন ঘাট। এই যে জায়গাটা এখানে দুটো সে মিট করছে, পশ্চিমঘাট এবং পূর্বঘাট মিট করছে, এই জায়গাটার নাম হচ্ছে নীলগিরি। বারবার পরীক্ষায় পড়ে বারবার যে পশ্চিমঘাট পর্বতমালা ও পূর্বঘাট পর্বতমালা কোথায় মিট করছে, তো এটা হবে নীলগিরি পাহাড়। তো কি কি শিখলাম আমরা, পশ্চিমঘাটের পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি, দুজন কোথায় মিট করছে, নীলগিরি, এবং উষ্ণমন্ডলীয় চিরসবুজ বন পাওয়া যায় পশ্চিমঘাট পর্বতমালায়। এবং অন্যান্য আরো কিছু জায়গা, যেমন আমরা যদি দেখি যে মেঘালয় যেখানে প্রচুর বৃষ্টিপাত হয়, সেই সব ইস্টার্ন হিমালয়তেও পাওয়া যায়। তো আপাতত আমরা এটাই রাখতে পারি। তো চলো নেক্সট কোশ্চেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে চরমপন্থী ও নরমপন্থী উদারপন্থীদের দ্বন্দ্বে ঘটনা মুহূর্ত, অর্থাৎ এক্সট্রিমিস্ট ও মডারেট কখন আলাদা হয়ে গেছিল, এটা এখানেই বলতে চাইছি। এটা সুরাট বিভাজন। এটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 1907 সালে একটা সেশন হয়, সেটা সুরাটে। এখানে চরমপন্থী এবং নরমপন্থী ভারতীয় কংগ্রেস দুটো দলে বিভক্ত হয়ে যায়। এখানটার এই যে সেশনটা, যে প্রেসিডেন্ট ছিল রাসবিহারী রাসবিহারী ঘোষ, রাসবিহারী ঘোষ। তো ডিটেলস এখানে দেওয়া আছে, দেখো ঘোষ দেওয়া থাকবে। দেখো এখানে সুরাট বিভাজন হচ্ছে 1907 সালে হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে। কংগ্রেসের উদারপন্থী অর্থাৎ মডারেট
আর চরমপন্থী এক্সট্রিমিস্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিভাজন চিহ্নিত করে। উদারপন্থী ব্রিটিশ সরকারের কাছে উদারপন্থীরা কি বলতো, ভাবতো না তারা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ভারতবর্ষের সমাধান করবে, আর চরমপন্থীরা ভাবতো না, তারা কিন্তু বয়কট করতো, প্রতিবাদ জানতো, তারা প্রতিবাদ জানতো ইংরেজদের বিরুদ্ধে যে ভারতের স্বাধীনতার জন্য। তো এই হিসাবে দুটো ভিন্ন মতামত হয়, তাই দুটো একটু আলাদা হয়ে যায়। স্বদেশী আন্দোলন, এখানে অপশন আছে স্বদেশী আন্দোলন। দেখো স্বদেশী আন্দোলন কি, স্বদেশী আন্দোলন 1905 সালে একটা ঘটনা ঘটে, সেটা কি বঙ্গভঙ্গ, অর্থাৎ ইংরেজরা কি করে আমাদের যে বাংলাটাকে দুটো ভাগে আলাদা করে, একটা ওয়েস্টার্ন একটা ইস্টার্ন। তো এই যে 1905 সালে যে বঙ্গভঙ্গ হয় তারই প্রতিক্রিয়ায় স্বদেশী আন্দোলন অর্থাৎ ভারতবর্ষে হয়েছিল যে আমরা সব স্বদেশী জিনিস ব্যবহার করব, স্বদেশী, তাই এই আন্দোলনটা চালু হয়। তো চলো, আর বঙ্গভঙ্গ কি না, এই 1905 সালে লর্ড কার্জন, বঙ্গভঙ্গ কি করেছিল খুব ইম্পর্টেন্ট, লর্ড কার্জন করেছিল পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গকে আলাদা করে দিয়েছিল। এরা বলেছিল প্রশাসনিক দক্ষতা নামে, বাট ব্যাপারটা তা হয়নি, এদের মেন লক্ষ্য ছিল হিন্দু এবং মুসলিমকে আলাদা করা, কারণ সেই সময় অলরেডি ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা, 1885, আইএনসি প্রত্যেক বছর সেশন হচ্ছিল। তো এই সেশন হতে হতে 1905 সাল পর্যন্ত এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু একটা ইংরেজদেরকে ভালো রকম প্রতিদ্বন্দ্বী দিচ্ছিল। তো ওই জন্য তারা চাইছিল না এদেরকে কিছুটা আলাদা করে, আমাদের যে হিন্দু মুসলিমকে আলাদা করে প্রতিবাদের যে ঝড়টা কিছুটা কমাতে চাইছিল। আর এই যে বঙ্গভঙ্গটা আমাদের যে বাংলাটাকে দুটো বিভক্ত করে দেয় আলাদা, একটা কথা এখানেই মনে রাখবে, 1911 সালে কিন্তু আবার এই যে বঙ্গভঙ্গটা তারা রাখতে পারেনি, এটাকে ক্যান্সেল করে দিয়েছিল, অর্থাৎ দুটো বাংলাকে আবার এক করে দিয়েছিল। আর এই 1911 সালেই কিন্তু ইন্ডিয়ান ক্যাপিটালটা কলকাতা থেকে দিল্লিতে শিফট করে দেওয়া হয়। কটা জিনিস বললাম দেখো, আমি আমার পড়ার জন্য এটাই ইম্পর্টেন্ট, যা পড়াবো ডিটেলস পড়াবো। 1905 সালে বঙ্গভঙ্গ হয়, সেটাকে ক্যান্সেল করে 1911 সালে, তখন গভর্নর জেনারেল ছিল লর্ড হ্যাডিং, অর্থাৎ 1905 সালের গভর্নর জেনারেল ছিল ভাইসরয় ছিল লর্ড কার্জন, আর 1911 সালে লর্ড হ্যাডিং। তো এখানে 1911 সালে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়, এবং ভারতবর্ষের ক্যাপিটালটা তখনও পর্যন্ত কলকাতায় ছিল। তো 1911 সালে কিন্তু কলকাতা থেকে সেই ক্যাপিটালটা নিয়ে এসে দিল্লিতে শিফট করে দেওয়া হয়। বেশ। আর এই যে 1907 সালে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে বিভক্ত হয়, যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বিভক্ত না, নরমপন্থী চরমপন্থী ভাগ হয়ে যায়, কিন্তু 1916 সালে এসে আবার এটা মিট হয়ে যায়, লখনৌতে একটা সেশন হয়, এবং সেখানে কিন্তু মিট হয়ে যায়। এবং লখনৌতে আরেকটা জিনিস হয়, যেটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আরেকটা দল খুলেছিল মুসলিম লীগের মধ্যে একটা চুক্তি হয়। তো অর্থাৎ 1916 সালে ইম্পর্টেন্ট কি, আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে একটা চুক্তি হয়, আর এই নরমপন্থী চরমপন্থী এক হয়ে যায়। কিছুই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সবার মনে রাখতে হবে 1905, যেহেতু 1905-এ কি হয়েছিল, ডিভিশন অফ বেঙ্গল হয়েছিল, বঙ্গভঙ্গ হয়েছিল, তাই তখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাটা হয়েছিল বারাণসীতে, সভাপতি কি ছিল, গোপাল কৃষ্ণ গোখলে। 1906 সালে কলকাতায় কে সভাপতি হল, দাদাভাই নৌরোজি। এটা মনে রাখতে হবে, এখানে প্রথমে স্বরাজ কথাটা প্রথম উদ্ভব হয়, স্বরাজ। তো পরীক্ষায় প্রশ্ন করে স্বরাজ কথাটা প্রথম কোন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভায় এসেছিল, সেটা 1906 কলকাতা, দাদাভাই নৌরোজি। 1960-এ রাসবিহারী ঘোষ, এখানে কি হয়েছে, তোমার আগেই বলে দিয়েছি সুরাট স্পিলটা, আর এই সুরাট স্পিলটা কিন্তু ঠিক হয়ে গেছিল 1916 লখনৌ। তখন অ্যানিমেশন ছিল না, এটা হচ্ছে অম্বিকাচরণ মজুমদার ছিল, অ্যানিমেশন প্রেসিডেন্ট ছিল না। পরে কোশ্চেন, 61তম সংবিধান সংশোধনী প্রস্তাব লক্ষ্য কি ছিল? 61তম সংবিধান সংশোধন কিন্তু ভোটের বয়স 21 থেকে 18-এ নামানো হয়, অর্থাৎ তখনও ভোট দিত 21 বছর বয়স হলে, কিন্তু সেটা 61তম সংবিধান সংশোধন 1988-তে এটা কি হয়, 21 থেকে এই বয়সটা 18 নামানো হয়। এরকম কিছু সংবিধান সংশোধন করা হয় ভারতবর্ষে, যাতে ভারতবর্ষটাকে সঠিকভাবে চালানো যায় বা সংবিধানটাকে আরো সুন্দর করা যায়। এরকম কিছু সংবিধান সংশোধন, 61 তো বলেই দিলাম, 61 কি হয়েছে, 1988-তে কি হয়েছে, ভোটের বয়স 21 থেকে 18 করা হয়েছে, এবং অন্যান্য কিছু করে নেব, যেমন 42তম সংবিধান সংশোধন 1976 সালে হয়েছিল, এটাকে মিনি সংবিধান বলা হয়, মানে এত এখানে চেঞ্জ করে দেওয়া হয়েছিল। এখানে কি, যেমন প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বেলে সমাজতান্ত্রিক কথাটা অ্যাড হয়েছিল, ধর্মনিরপেক্ষতাটা অ্যাড করেছিল। আর 73তম সংবিধান সংশোধন মাস্ট ইম্পর্টেন্ট, তোমরা দেখবে, তোমরা এসএসসিতে যে পরীক্ষা হলো গ্রুপ সি, সেখানে এসেছিল 73তম কিনা পঞ্চায়েতি রাজ, পঞ্চায়েতি রাজ কথাটা এসেছিল, পঞ্চায়েতি রাজ এসেছিল 73তম সংবিধান সংশোধন। আর ঠিক আছে 74তমতে কিন্তু মিউনিসিপালিটি, এটা মনে রাখতে হবে, পঞ্চায়েতটা গ্রামের জন্য, আর 74 মিউনিসিপ্যালিটিটা কিন্তু শহরের জন্য। তো 73তমতে পঞ্চায়েত, 74তমতে মিউনিসিপ্যালিটি, এটা কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় বারবার আসে। আর এই 1950 সালে কিন্তু প্রথমে কি হয়, নির্বাচন কমিশন সব একটা সদস্য ছিল। দেখো নির্বাচন কমিশন অর্থাৎ ইন্ডিয়ান ইলেকশন কমিশন কি হয়, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 1950-এ গঠন করেছিল, তখন থেকে 1988 অব্দি ছিল একটা সদস্য ছিল, মানে একজন ইলেকশন কমিশনে একটা ইলেকশন কমিশন থাকতো। বাট 1988-তে কি হলো, যেহেতু ভোটের বয়সটা 21 থেকে 18 হয়ে গেল, অনেক সংখ্যক ভোটার বেড়ে গেল, তাই ঠিক 1988-তে মানে 1989 কি হলো, নির্বাচন কমিশনকে 3টে সদস্য করে দিল, একজন চিফ ইলেকশন কমিশনার আর দুজন অতিরিক্ত ইলেকশন কমিশনার থাকবে।
ইলেকশন কমিশনার সকল বলতে গেলে প্রথম মনে রাখতে হবে সুকুমার সেন ছিলেন ভারতের প্রথম নির্বাচন কমিশনার এবং তিনি ভারতের প্রথম ভোট করেছিলেন 51-52-তে। ভারতের প্রথম নির্বাচন কখন ছিল? 51-52-তে। আর ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার ছিল পি এস রামাদেবী। পি এস রামাদেবী, এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ভীমবেটকা, পরে কোশ্চেন, ভীমবেটকাটা কোথায়? ভীমবেটকা হচ্ছে মধ্যপ্রদেশ। ভীমবেটকা কি না গুহা, ভীমবেটকা হচ্ছে গুহা, সেই গুহায় চিত্র অর্থাৎ আদিম মানুষেরা প্রাক ঐতিহাসিক কালে চিত্র অঙ্কন করতো, সেটা কোথায় না মধ্যপ্রদেশে ভীমবেটকাতে। ভীমবেটকাটা কোথায়? মধ্যপ্রদেশে, এটাই পরীক্ষা পড়বে। ভীমবেটকাটা কোথায়? মধ্যপ্রদেশে। ভীমবেটকাটা কোথায়? মধ্যপ্রদেশের রাইসেন জেলায়। এটা না মনে রাখলেও হবে, মধ্যপ্রদেশ মনে রাখলেও হবে। এখানে এটা কি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে কি আছে? এখানে এই আশ্রয়গুলোতে মানব বসতির প্রমাণ পাওয়া যায়, যা প্যালিওলিথিক মেসোলিথিক যুগ পর্যন্ত প্রসারিত। প্যালিওলিথিক মানে পাথরের যুগ, আদি পাথরের যুগ, মিডিল পাথরের যুগ পর্যন্ত বিস্তারিত। নেক্সট হচ্ছে সঙ্গম। সঙ্গম কথার অর্থ কি? সঙ্গম কথার অর্থ হচ্ছে তামিল পণ্ডিতদের সাহিত্যিক সভা। অর্থাৎ ইতিহাসে তামিলনাড়ুতে কিছু 3টে সভা হয়েছিল, 3টে সঙ্গম হয়েছিল। এখানে কি হতো? তামিল সাহিত্য লেখা হতো, এটা কি বলা হতো? সঙ্গম। তামিল সাহিত্য লেখা হতো, এটা কি বলা হতো? সঙ্গম। দেখো একটু ডিটেলস আমি বলে দেবো। দেখো সঙ্গম শব্দটি তামিল পণ্ডিত কবিদের সভাকে বোঝায়। এখানে এখানে কিছু কিছু এই যে তোলকাপিয়ম, এটা মনে রাখবে, এটা একটা তামিল ব্যাকরণ বই, এটা বারবার পড়ে। তোলকাপিয়ম কি? তামিল ব্যাকরণ বই। এটা কিন্তু প্রথম সঙ্গমে লেখা হয়েছিল। তো প্রথম সঙ্গমটা কোথায় হয়েছিল? মাদুরাই হয়েছিল। দ্বিতীয়টা কোথায় হয়েছিল অত মনে রাখার দরকার নেই, তবুও আমি বলে দিচ্ছি যেহেতু আমি ডিটেলস পড়াই। কাপাটাপুরমে হয়েছিল, তৃতীয়টা কোথায় হয়েছিল? মাদুরাই হয়েছিল। শুধু মনে রাখবে সঙ্গম কি? সঙ্গম হচ্ছে তামিল পোয়েটদের একটা সভা যেখানে তামিল সাহিত্য রচনা করতে হতো। তোলকাপিয়ম কি? একটা তামিল সাহিত্য, তামিল ব্যাকরণ। আন্তর্জাতিক সংস্থা বিশ্ব উন্নয়ন ও বাণিজ্যকে সমর্থন করে। বাণিজ্য মানে হচ্ছে, এখানটাতে নেই, ডি অপশন হবে ডব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ডব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তোমরা কমেন্ট বক্সে জানাবে ডব্লিউটিওর হেডকোয়ার্টারটা কোথায়। ডব্লিউটিওর হেডকোয়ার্টারটা কোথায় তোমরা কমেন্ট বক্সে জানাবে। ডব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হেডকোয়ার্টারটা কোথায়। এখানে 1995 সালে যুক্ত হয়েছিল এবং এর প্রথমে নাম ছিল মাস্ট ইম্পর্টেন্ট গাট, জেনারেল এগ্রিমেন্ট অফ ট্রাফিক অ্যান্ড ট্রেড। এটা বারবার পড়ে, GATT। এটা থেকেই কিন্তু ডব্লিউটিও অর্থাৎ ডব্লিউটিওর আগের নাম কি? গাট, GATT। কত সালে? 1995 সালে হয়েছিল। 2023 সাল পর্যন্ত এর 164টা মেম্বার আছে। তো তোমরা এখানে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে হেডকোয়ার্টারটা কোথায়, ডব্লিউটিওর হেডকোয়ার্টারটা কোথায়, তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো নেক্সট চলো, মরক্কোর পর্যটক ইবন বতুতা এসেছিল দিল্লি সুলতানের সময়, ভারতে আসেন। তিনি ডাক ব্যবস্থার কথা উল্লেখ করেছেন। সেখানে রাজকীয় ঘোড়া ব্যবহার করা হতো, যে প্যাকেজ পাঠানো হতো তাকে, যে ডাক সিস্টেমে রাজকীয় ঘোড়া ব্যবহার করে ডাক সিস্টেম চিঠি পাঠানো, তাকে কি বলা হতো? তাকে উলুক বলা হতো। এটা এনটিপিসির কোশ্চেন, তাই একটু শক্ত করেছে কোশ্চেনটা। ইবন বতুতা, তোমরা একটা কথা মনে রাখবে, ইবন বতুতা কোথা থেকে এসেছিল? মরক্কোন ট্রাভেলার। ইবন বতুতা কোথা থেকে এসেছিল? মরক্কো থেকে এসেছিল। বই লিখেছে, এটা মাস্ট ইম্পর্টেন্ট, সেটাকে রিহেলা। ইবন বতুতা যে বই লিখেছে সেটা হচ্ছে রেহেলা, রেহেলা। এবার সুলতান, এই যে সুলতান, দিল্লি সুলতান, এই কথাটা এলি, সুলতানের 5টা রাজবংশ ছিল। 5টা রাজবংশ মনে রাখতে হবে। একটা হচ্ছে মামলুক বা স্লেভ ডাইনেস্টি বা দাস রাজবংশ, খলজি, তুগলক, সৈয়দ আর লোদি। সৈয়দ আর লোদি, এই 5টা রাজবংশ কিন্তু পরপর মনে রাখতে উচিত। মামলুক অর্থাৎ দাস রাজবংশ, খলজি, তুগলক, সৈয়দ, লোদি। দেখো এখানে শুরু হচ্ছে 1206 থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে 1526 গিয়ে। 1526 গিয়ে কি হয়েছিল? দেখো 1526 গিয়ে কিন্তু লোদি বংশ শেষ হচ্ছে। অর্থাৎ এখানে কি ইব্রাহিম লোদি ছিল, ইব্রাহিম লোদির সঙ্গে বাবরের একটা যুদ্ধ হচ্ছে, ফার্স্ট ব্যাটল অফ পানিপথ। তো 1526 গিয়ে সুলতান বংশ শেষ হচ্ছে এবং বাবর যুদ্ধে জিতে যাচ্ছে, কি মোগল সাম্রাজ্য স্টার্ট হচ্ছে। এখানে লেখা আছে প্রথম পানিপথের যুদ্ধ 21 এপ্রিল 1526 বাবরের সাথে ইব্রাহিম লোদির হচ্ছে। ফলাফল বাবর জিতে যাচ্ছে। তো বাবর থেকে কি করছে? এখানে দিল্লির সুলতানটা শেষ হয়ে যাচ্ছে এবং মোগল সাম্রাজ্য স্টার্ট হয়ে যাচ্ছে। এখানে 3টে পানিপথের যুদ্ধ হয়েছিল, আমি এক জায়গায় দিয়ে দিয়েছি। দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 5 নভেম্বর 1556 আকবরের সাথে আকবরের সাথে হিমু। এখানে মোগলদের বিজয় হয়, আকবর জিতে যায়। আর তৃতীয়টা কি হয়েছিল? তৃতীয়টা আহমেদ শাহর সাথে মারাঠা। বেশ চলো, আর দ্বিতীয়টা হচ্ছে আহমেদ শাহর সাথে মারাঠাদের হয়েছিল। প্রথম পানিপথ হচ্ছে 1526, দ্বিতীয় 56, তৃতীয় 61। মনে রাখবে, ঠিক আছে? চলো, ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী মূলত কার কাছে দায়বদ্ধ? মুখ্যমন্ত্রী তথা রাজ্যের বিধানসভার কাছে, অর্থাৎ রাজ্যের বিধানসভা তার যতক্ষণ সমর্থন থাকবে সে ততক্ষণ সিএম থাকতে পারবে। ঠিক আছে, এখানে কিছু ইম্পর্টেন্ট